এনসিপির আয়ের উৎস নিয়ে চলছে বিতর্ক, ফ্যাসিবাদে জড়িত প্রতিষ্ঠান থেকে অর্থ না আসার দাবি। ঐকমত্য কমিশনের বৈঠক আজ, সরকারকে ভোটের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। ঈদের রেলযাত্রা নির্বিঘ্নে তোড়জোড়, ইঞ্জিন মেরামত রঙে ব্যস্ত শ্রমিকরা, সময়ের আগেই হস্তান্তরের আশা। ঈদ উপলক্ষে ৩ এপ্রিল ছুটির প্রস্তাব উঠতে পারে, উপদেষ্টা পরিষদে অনুমোদন হলে ছুটি হতে পারে ৯ দিন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি সঞ্চারী মতিউত্তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়ের উৎস নিয়ে দেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিতর্ক, কিন্তু ফ্যাসিবাদের সঙ্গে জড়িত কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে এই অর্থ অনুদান আসছে না বলে দাবি এনসিপি নেতাদের। অভিযোগ, রাজনৈতিকভাবে নাজেহাল করতেই ছড়ানো হচ্ছে এমন মিথ্যাচার। এদিকে বিশ্লেষকদের মতে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের সকল দলেরই আয়ের উৎস জনসমক্ষে প্রকাশ করা উচিত। গত ২৮ ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে জাঁকজমকপূর্ণ আয়োজনে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর রমজানে প্রতিদিন গণ ইফতার আয়োজন, অভ্যুত্থানে আহতদের সম্মানে ও পরে ৫ তারকা হোটেলে রাজনীতিবিদ ও বিশিষ্ট জনদের নিয়ে ইফতার আয়োজন করে নবগঠিত দলটি। যেখানে দলের অধিকাংশ নেতৃত্বই তরুণ, সেখানে এমন ব্যয়বহুল আয়োজনের অর্থের উৎস নিয়ে বিতর্ক ওঠে। আত্মপ্রকাশের পর থেকে প্রায় প্রতিদিনই দলটির অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। তাদের অভিযোগ, এখানে অর্থায়ন করছে ফ্যাসিবাদের মদতপুষ্ট বিভিন্ন ব্যবসায়ীরা। তবে এমন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছে এনসিপির নেতাকর্মীরা। অহেতুক যে অভিযোগটা করা হয়েছে যে বসুন্ধরা কিংবা এসালম গ্রুপ থেকে বড় ধরনের আর্থিক অনুদান কিংবা হেল্প করা হয়েছে, এটা আসলে সম্পূর্ণই ভিত্তিহীন। কারণ এই অভিযোগগুলো যেটা করতেছে সেটা আমরা যতটুকু দেখতেছি যে সেটা হচ্ছে যে জাস্ট রাজনৈতিক বিরোধিতার স্বার্থে। বিভিন্ন মহলের শুভাকাঙ্ক্ষী ও নিজস্ব নেতাকর্মীরাই এখন দলটির মূল অর্থ যোগানদাতা দাবি এনসিপি নেতাদের। ভবিষ্যতে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে নেওয়া হবে অনুদান, স্বচ্ছ করা হবে অর্থনৈতিক ব্যবস্থা। দলের একটা ফিনান্সিয়াল পলিসি আমরা অলরেডি খসড়া করেছি। খুব দ্রুতই আমরা এটা আপনাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের আহ্বায়ক সদস্য সচিব জনসম্মুখে হাজির করবেন। আমরা এখানে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক থেকে আমরা ক্লাউড ফান্ডিং এর আমরা আহ্বান জানাবো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আয়ের উৎস ও ব্যয়ের খাত পরিষ্কারভাবে তুলে ধরলে তা হতে পারে একটি নতুন দৃষ্টান্ত। ফান্ডিং এর বা টাকা পয়সার বিষয়গুলো যদি ট্রান্সপারেন্ট না হয়, এটা তো একটা নিজেদের ভিতরেও তো একটা কি বলা চলে, নিজেদের ভিতরে একটা বিভেদ থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। তারা যদি এটা করে অন্য দলগুলো একটা চাপে পড়ে যাবে এবং তারা সেই বিষয়গুলো আমি মনে করি প্রকাশ করতে বাধ্য হবে। এনসিপির পাশাপাশি বড় রাজনৈতিক দলগুলো নিজেদের আর্থিক ব্যবস্থাপনা স্পষ্ট করলে জনগণের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ সহ ৬টি খাতের সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হচ্ছে আজ। ঈদের আগে ২৪শে মার্চ পর্যন্ত ধারাবাহিকভাবে দলগুলোর সাথে আলোচনা হবে। এই আলোচনায় সংস্কারের পাশাপাশি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপও নির্ধারণ হওয়া উচিত বলছেন রাজনীতি বিশেষজ্ঞরা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দেশের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে আলাদাভাবে ৬টি কমিশন গঠন করে সরকার। এরই মধ্যে সংস্কার প্রতিবেদনও জমা দেয়া হয়।
আনুমানিক 2000 ছাত্র। এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য গঠন করা হয় ঐকমত্য কমিশন। এরই মধ্যে সংস্কারের সুপারিশগুলো ছক আকারে দলগুলোর কাছে পাঠিয়ে মতামত চাওয়া হয়েছিল। এরই মধ্যে 15টি দল তাদের মতামত জানিয়েছে। বেশ কিছু পার্টি তাদের মতামতটা জানিয়েছে, আবার কিছু 16টা পার্টি বোধহয় বলছে যে তারা 1-2 দিনের মধ্যে তাদের মতামতটা জানাবে। তার মধ্যে বেশ কিছু বড় বড় পার্টিও আছে। এবার রাজনৈতিক দলগুলোর সাথে সব সুপারিশ নিয়ে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। ঈদের আগে 24 মার্চ পর্যন্ত এই আলোচনা চলবে। ধারাবাহিকভাবে সব দলের সাথে আলোচনা হবে। এখন 1-to-1 পার্টিগুলোর সাথে কথা বলবে, যে তাদের আরও যেটা হয় যে হিউম্যান ইন্টারেকশনের মাধ্যমে জানবে যে কোথায় কোথায় তাদের কি অবজারভেশন, কোথায় তাদের রিজার্ভেশন আছে, কি করলে আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনটা আমাদের স্মুথ হবে। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, আলোচনার মাধ্যমে নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ সরকারকে দিতে হবে। সংস্কার যেরকম প্রয়োজন, ঠিক অনুরূপভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য নির্বাচনেরও একটা প্রয়োজনীয়তা আছে, এবং সেটা মনে রেখেই অধিকাংশ রাজনৈতিক দলগুলোই নির্বাচনের ব্যাপারে সরকারের একটা সুস্পষ্ট রোডম্যাপ বা একটা সুস্পষ্ট বক্তব্য তারা প্রত্যাশা করছে। ঐকমত্য কমিশন প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দু একটি রাজনৈতিক দল নির্বাচন ইস্যুতে ভিন্ন সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন পরিস্থিতি চলতে থাকলে স্বৈরাচারের ফেরার পথ সুগম হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিভিন্ন দলের নেতারা জাতীয় ঐক্য ধরে রাখার ওপর জোর দেন। বুধবার রাজধানীর লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল। এতে যোগ দেন জামাত, এলডিপি, এনসিপি, নাগরিক ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিভিন্ন দলের নেতারা যে কোনো মূল্যে রাজনৈতিক ঐক্য ধরে রাখার আহ্বান জানান। রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিরোধ বা বসার মতো পরিবেশ আসলে দেশে থাকে না। রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি অনৈক্য তৈরি হয়, সেখানে অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে। নির্বাচন কমিশনের উচিত হবে শিডিউলগুলি ডিক্লেয়ার করা যথাসময়ে, তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে মাঠে নেমে পড়বে, প্রস্তুতি গ্রহণ করবে। একটি মানুষ যদি 230-35 বিলিয়ন টাকা আমাদের দেশ থেকে লুট করে নিয়ে যায়, তাহলে এই দেশের ডেভেলপমেন্ট আর কোনো সুযোগ নেই। সুতরাং এখানে ঐক্যবদ্ধ হইতে হবে, নো করাপশন। বিএনপি মহাসচিব বলেন, আমরা এখনো কঠিন সময় পার করছি। গণতন্ত্র কবে ফিরে আসবে সে অপেক্ষায় আছে দেশের মানুষ। ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট তৈরি করতে পারি, জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সরকার গঠন করতে পারি, যারা সেখানে নির্ধারিত করবেন পরবর্তী সংস্কারগুলো কিভাবে হবে, কিরূপে হবে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বৈরাচার যেন আর ফিরে আসতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা, এমনকি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। আমরা মনে করি জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। নির্বাচন যত বিলম্বিত হবে দেশের সংকট তত বাড়বে বলেও দাবি করেন বক্তারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করা হয়েছে। বুধবার রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরে দ্য বুফে প্যালেস রেস্টুরেন্টে আয়োজিত সভায় সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, বিকেল 5টার পর অনুষ্ঠান শুরু হলে কিছুক্ষণ পরেই সভাস্থলে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে কয়েকজনকে লাঠি ও কাঁচের প্লেট ছুঁড়ে মারতে দেখা যায়।
এতে কয়েকজন রক্তাক্ত হন এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার মূল উদ্দেশ্য কী এবং কারা এর পেছনে রয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ GM কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলে পরিণতি গণভবনের মতো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার সন্ধ্যায় কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে তারা যে দলেরই হোক না কেন প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে ফায়দা নিতে স্বৈরাচারকে ফেরানোর জন্য কূটনীতিতে যুক্ত হচ্ছে। কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, উত্তর পাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয়, 5ই আগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা করেন। সেনাপ্রধানের সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবগত করেন তিনি। এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান। এছাড়াও বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতে উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন নিয়ে প্রধান উপদেষ্টাকে অবগত করেন সেনাপ্রধান। ঈদ উপলক্ষে 3 এপ্রিল নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করার প্রস্তাব উঠতে পারে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে। এটি অনুমোদন হলে এবার 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে 31 মার্চ পবিত্র ঈদ উল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই 5 দিনের ছুটি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কাগজপত্রে 29 মার্চ শুরু হচ্ছে ঈদের ছুটি, কিন্তু 28 মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে এই দিন পবিত্র শবে কদরের ছুটিও। ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে 28 মার্চ থেকে। আগের ঘোষণা অনুযায়ী ছুটি শেষে অফিস খোলার কথা ছিল 3 এপ্রিল বৃহস্পতিবার। এর পরের 2 দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এখন 3 এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হলে 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। রোহিঙ্গাদের বিষয়ে সব তথ্য নির্বাচন কমিশনকে দিতে একমত হয়েছে UNHCR। একথা জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। বুধবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে UNHCR এর সাথে NID কর্মকর্তাদের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। সংস্থাটির হিসেবে দেশে তালিকাভুক্ত রোহিঙ্গা 10 লাখের বেশি বলে জানান NID DG। বলেন, নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলায় দ্রুত সময়ের মধ্যে ডেটা পেলে রোহিঙ্গাদের শনাক্ত করা সহজ হবে। ডিজি আরও জানান, UNHCR এর কাছে থাকা তথ্য অনুসারে কোনো রোহিঙ্গা ভোটার তালিকায় যুক্ত হয়ে থাকলে তাদের নাম বাদ দেয়া হবে। রোহিঙ্গাদের তথ্য ব্যবহার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং UNHCR এর সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ সরকারের সাথে UNHCR এর একটি চুক্তি হয়েছে, MOU হয়েছে, যে MOUর পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের সাথে রোহিঙ্গাদের ওই ডেটা শেয়ার করতে সম্মত হয়েছেন। রোহিঙ্গারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তারা আমাদের এই সিস্টেমে আসার জন্য বা ID পাওয়ার জন্য বা পাসপোর্ট পাওয়ার জন্য চেষ্টা করছে।
তো আমরা যত দ্রুত এই ডাটাটা পাবো তত আমাদের জন্য কল্যাণকর। পটুয়াখালীর দুমকিতে কলেজ ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় সাকিব মুন্সি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে 3 জনকে আসামি করে দুমকি থানায় মামলা করেন ভুক্তভোগী। এজাহারে বলা হয়, মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থী নানাবাড়িতে যাওয়ার পথে একই গ্রামের যুবক বখাটে সাকিব মুন্সি, সিফাত মুন্সি ও ইমরান মুন্সি জোরপূর্বক তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। ভুক্তভোগীকে পটুয়াখালী সরকারি মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এদিকে যশোরের কোতোয়ালি থানা কম্পাউন্ড থেকে ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে মারধর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে বিক্ষুব্ধরা। পরে পুলিশ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ছাত্রদের সহযোগিতায় অভিযুক্তকে নিয়ে আসা হয়। ভুক্তভোগীরা একটা এজাহার দাখিল করেছে। আমি আইনগত ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নিচ্ছি। প্রশ্নপত্র ভুলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 2 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার এই ফল প্রকাশের কথা ছিল। একই সঙ্গে পরীক্ষা আবারও কেন নেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। বুধবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির বেঞ্চ এই আদেশ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ভর্তির জন্য গত 8 ফেব্রুয়ারি হয় গ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে অংশ নেয় প্রায় 41,000 ভর্তিচ্ছু। তবে হলে ঢুকেই বেকায়দায় পড়েন শিক্ষার্থীরা। এ সেটে অ্যাকাউন্টিংয়ের 12টি প্রশ্নের 4টি হুবহু পুনরাবৃত্তি। এছাড়া অন্য সেটে ইংরেজির 5টি প্রশ্নে ভুল। সব মিলে 60টি প্রশ্নের 19টিতেই নানা ধরনের ভুল ধরা পড়ে। এ অবস্থায় নতুন করে পরীক্ষার দাবিতে রিট করেন এক পরীক্ষার্থী। শুনানিতে হাইকোর্টকে তিনি জানান, 0.01 নম্বরের জন্য মেধা তালিকায় অনেক ব্যবধান তৈরি হয়। চাইছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সুষ্ঠু সমাধান দিবে আর বৈষম্য ছাড়া একটা রেজাল্ট প্রকাশ করবে। এ ইউনিট এবং বি ইউনিটে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নে কোনো কন্ট্রাডিক্টরি কোশ্চেন ছিল না, কিন্তু আমাদের সি ইউনিটে অর্থাৎ ব্যবসা অনুষদ বিভাগে প্রশ্নে কন্ট্রাডিক্টরি থাকার কারণে আমরা আদালত পর্যন্ত আসি। এ সময় ব্যবসা শিক্ষা অনুষদের ডিন এবং বিশেষজ্ঞ হিসেবে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের 2 জন অধ্যাপক উপস্থিত ছিলেন। ভুলের বিষয়টি স্বীকার করে যতটা সম্ভব ন্যায্যতার ভিত্তিতে উত্তরপত্র মূল্যায়নের 3টি পদ্ধতি তুলে ধরেন তারা। তবে এতে সন্তুষ্ট হয়নি আদালত। ভুল যে থেকেই যাচ্ছে এটা ওনারা স্বীকার করেছে যে আমরা যেইভাবে রেজাল্টটা পাবলিশ করব এটাই কিন্তু ভুলটা থেকেই যাবে। তো পরবর্তীতে কোর্ট স্যাটিসফাই এই রেজাল্টটা যেন পাবলিশ না হয় এটার উপর একটা স্টে দিয়েছেন এবং আপনার ডাইরেকশন দিয়েছেন যে যেন রেজাল্টটা পাবলিশ না হয় এবং একটা রুল ইস্যু করেছেন। আমরা চেয়েছিলাম যে প্রশ্নটা বাতিলপূর্বক রি এক্সাম হোক এবং কোর্ট আমাদের শুনানিতে কোর্ট স্যাটিসফাইড ছিল এবং কোর্টও মনে করে যে 0.5-এর জন্য ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন মিসিং হতে পারে। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়, এ ব্যাপারে 2-1 দিনের মধ্যেই সিন্ডিকেটের বৈঠক ডাকা হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বহু মালিকের গাড়ি একক প্রতিষ্ঠানের অধীনে চালানোর উদ্যোগে একটি রুট চালুর পর যাত্রীদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। তবে কিছু ক্ষেত্রে আছে অভিযোগ, বিশেষ করে ঘোষণা মতো টিকিট কাউন্টার ও স্টপেজ না থাকা, বাসের অপ্রতুলতা, বেশি ভাড়া আদায় সহ কিছু বিষয়ে যাত্রীরা ক্ষুব্ধ। কর্তৃপক্ষ বলছে 42টি রুটের সবকটি চালুর পর থাকবে না কোনো অভিযোগ। রাজধানীর সড়কে পরিবহন সংকটে যাত্রী ভোগান্তি আর বাস চালকদের পাড়াপাড়ির গল্প প্রতিদিনের। যাত্রী হয়রানি বন্ধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে শতাধিক রুট বিলুপ্ত করে 42টি রুটে একক কোম্পানির মাধ্যমে বাস চলাচল ব্যবস্থার ঘোষণা দেন সড়ক উপদেষ্টা। নতুন এই ব্যবস্থার নাম দেওয়া হয় গ্রিন ক্লাস্টার বা সবুজ গুচ্ছ। গাবতলী থেকে নারায়ণগঞ্জের চাষড়া পর্যন্ত প্রথম রুটটি চালু করা হয়েছে গত 25 ফেব্রুয়ারি। প্রাথমিকভাবে 35টা বাস
এই সংশোধিত 21 নম্বর রুটে অনুমোদন দিয়েছি। 35টার মধ্যে প্রথম দিন ছিল 20টি চলাচল শুরু করেছিল প্রথম দিন উপলক্ষে, পরবর্তীতে এখন 25টি বাস চলাচল করছে। আর এটির বাস ভাড়া নির্ধারণ হয়েছে প্রথম 2 কিলোমিটার 20 টাকা, পরবর্তীতে প্রতি কিলোমিটারে 5.5 টাকা করে। 3 মাসে আমাদের একটি সাব কমিটিও কাজ করছে, সেখানে সকল সংশ্লিষ্ট অংশীজনকে নিয়ে আমরা হয়তো 20টির মতো রুটে নন এসি বাস দেওয়ার চেষ্টা করব। সরেজমিন ঘুরে দেখা গেছে নতুন রুট নিয়ে যাত্রীদের ব্যাপক আগ্রহ, বিশেষ করে এসি বাস তাদের স্বস্তি দিয়েছে বেশ। তবে কিছু অভিযোগও আছে যাত্রীদের। আমাদের আরো গাড়ি প্রয়োজন, এখানে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আরো অনেক গাড়ি প্রয়োজন। গাড়ি দ্রুত যদি বাড়ান আর এসি এবং নন এসিও চালু করেন। আর সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বলছে বিষয়টি তাদের নজরে এসেছে, এজন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। প্রত্যেকটা বাস ফিজিক্যালি ইন্সপেকশন করব, যে এই বাসগুলো যারা চলছে এমন যেন না হয় যে মেয়াদোত্তীর্ণ বাস, ফিটনেস নেয় এমন বাস বা অচল বাসকে তারা আবার রং টং করে গ্রিন ক্লাস্টারের নামে চালিয়ে দিই। কোনো রকম হয়রানি হচ্ছে কিনা এই বিষয়গুলো আমরা দেখি। এর আগে 2021 সালে চালু হয় ঢাকা নগর পরিবহন, পরে নানা কারণে মুখ থুবড়ে পড়ে তা। নগরবাসীর ভোগান্তিহীন ভ্রমণ নিশ্চিত করতে পর্যায়ক্রমে 42টি রুটে 6টি ভিন্ন ভিন্ন রঙের বাস নামানোর পরিকল্পনা রয়েছে ডিটিসি-এর। এতে করে যাত্রী হয়রানি বন্ধ ও যানজট কমে আসবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের রেলযাত্রা নির্বিঘ্ন করতে শেষ সময়ের তোড়জোড় চলছে রেলওয়ে কারখানাগুলোতে। ইঞ্জিন মেরামত থেকে শুরু করে কোচগুলোকে নতুন রূপে সাজানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন কোচ ও ইঞ্জিন সরবরাহ হবে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। ঈদকে সামনে রেখে অধিক যাত্রী পরিবহনে বগি মেরামত, রং করা সহ নানা কর্মযজ্ঞে ব্যস্ত সৈয়দপুর রেলওয়ে কারখানা। ঈদ উপলক্ষে রেলবহরে যুক্ত হচ্ছে 135টি কোচ, এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে 103টি। কারখানা কর্তৃপক্ষ বলছে কয়েকদিনের মধ্যেই বাকি কোচগুলো দেয়া হবে সংশ্লিষ্ট বিভাগকে। এই গাড়িগুলো অপারেটিং বহরে যোগ হলে পরে সেগুলো বাড়তি কোচ হিসেবে সংযোজিত হবে এবং তা দ্বারা ঈদের অতিরিক্ত যাত্রী হ্রাস কাটানোতে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারবে। লোকবল সংকট থাকলেও ঈদে যাত্রী সেবা দেওয়ার বিষয়টি মাথায় রেখেই অতিরিক্ত কাজ করছেন শ্রমিক কর্মচারীরা। স্বাচ্ছন্দ্যবোধ একটা যাত্রা উপহার দেওয়ার জন্য আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। যত সংখ্যক লোকবলে আমাদের দরকার তার 2-3 ভাগ লোকই নাই। শুধু সৈয়দপুর নয়, এমন চিত্র দিনাজপুরের পার্বতীপুরের লোকোমোটিভ কারখানায়ও। ঈদকে সামনে রেখে 13টি রেল ইঞ্জিন মেরামতের লক্ষ্যে কাজ করছেন শ্রমিকরা। হস্তান্তর হয়েছে 9টি। আমরা অন্যান্য অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিক পরিমাণ লোকোমোটিভ আউটরান দিতে সমর্থ হয়েছি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে এবং আশা রাখি এই লোকোমোটিভ আমাদের রেলবহরে যুক্ত হয়ে লোকোমোটিভের সংখ্যা বৃদ্ধি করেছে এবং লোকোমোটিভের সংকট অনেকটাই কমে আসবে। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই কারখানাগুলোতে কর্মব্যস্ততা বেড়েছে শ্রমিকদের। লোকবল সংকটেও ঈদে যাত্রী সেবার বিষয়টি পেয়েছে গুরুত্ব। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যাত্রী সংকটে লোকসান এড়াতে বরিশাল ঢাকা নৌরুটে এবার ঈদ স্পেশাল সার্ভিস থাকছে না। যাত্রীদের ভিড় বাড়লে লঞ্চ ঘাটে আনবেন মালিকরা। এদিকে অধিকাংশ বাসের টিকিট বিক্রি হয়েছে। টিকিট কালোবাজারি রোধে বাস মালিকরা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ঈদের 15 দিন আগে বরিশাল ঢাকা নৌরুটে প্রতিদিন 28 থেকে 32টি লঞ্চ চলাচলে বিশেষ সার্ভিস ঘোষণা করা হতো। এবছর তা থাকছে না। পদ্মা সেতু চালুর পর গত বছর লোকসান হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নগরীর লঞ্চ অফিসগুলোতে যাত্রীদের নেই কোনো চাপ। প্রতি বছর যেখানে কমপক্ষে 3 থেকে 5 লাখ যাত্রী হয়, সেখানে এ পর্যন্ত কোনো টিকিটের চাপ নেই। ঈদযাত্রায় চলবে 18টি লঞ্চ। পদ্মা সেতুর কারণে হয়তো চাপটা কমে গেছে। এখন আমরা পাইনি, শিডিউলও পাইনি আমরা। লঞ্চের যাত্রী বেশি আছে, আরও লঞ্চের সাথে যুক্ত হবে। কিন্তু যদি কোনো যাত্রীর উপরে পড়ার চাপ না থাকে তাহলে আর নতুন করে লঞ্চ 6টা বা 7টার পরে আর কোনো লঞ্চ যুক্ত হবে না। এখনও লঞ্চে যাত্রী বাড়ার আশা করছে বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ। কোম্পানিগুলো ঈদ যাত্রায় লঞ্চ প্রস্তুত রেখেছে, তবে লোকসানের ভয়ে আগাম ঘোষণা দিচ্ছে না। আমরা কিন্তু মোটামুটি একটা প্রস্তুতি নিয়েছি এবং আমাদের সদরঘাটও কিন্তু একটা বিশাল বহর তারা অলরেডি প্রস্তুত যে এই যাত্রীর চাপ মোকাবেলার জন্য। আর আমি যতটুকু জানি ভিতরে লঞ্চ মালিকরাও মোটামুটি তারা প্রস্তুতি নিচ্ছে। এদিকে ঢাকা বরিশাল রুটে ঈদের সময় প্রতিদিন 700 থেকে 800 বাস চলাচল করবে। বেশিরভাগ গাড়ির টিকিট বিক্রি হয়ে গেছে।
কোনো বর্ধিত মূল্যে কোনো টিকিট দেওয়া হবে না এবং কালোবাজারি হবে না। 60 থেকে 800 গাড়ি যাতায়াত করবে। কোনো গাড়ি যদি কোনো রকমের অবৈধ পন্থা অবলম্বন করে তার পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করিয়ে দেওয়া হইবে। টিকিটের কালোবাজারি রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বাস মালিক সমিতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ সামনে রেখে ব্র্যান্ড শোরুমগুলোতে ভিড় করছেন মানুষ। প্রিয়জনের জন্য কিনছেন পোশাক, জুতা সহ প্রয়োজনীয় নানা সামগ্রী। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যে অফার দিচ্ছেন বিক্রেতারা। আর একই ছাদের নিচে ছোট বড় সবার পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারাও। রাজধানীর মিরপুর 10 নম্বরে থাকেন মরিয়ম আহমেদ। ঈদ শপিংয়ে এসেছেন মিরপুর পল্লবীর রাইজ শোরুমে। পরিবারের সদস্যদের জন্য খুঁজছেন পছন্দের পোশাক। ছেলেরা রোজার ঈদ তো পাঞ্জাবিটাই বেশি পছন্দ, পাঞ্জাবিটাই প্রেফার করে, পাঞ্জাবিটাই বেশি নেব। আর এমনি শার্ট প্যান্ট গেঞ্জি এগুলো তো নিতে হয়। তার মতো অনেকেই পছন্দের পোশাক কিনতে ভিড় করছেন ব্র্যান্ড শোরুমে। এক ছাদের নিচে ছোট বড়দের পোশাক পেয়ে স্বস্তি প্রকাশ করছেন তারা। চার পাঁচে না গেলে আর ভালো পাঞ্জাবি পাওয়াটা সম্ভব হচ্ছে না। এই জায়গায় রাইজের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। যেহেতু পছন্দসই পাঞ্জাবিটা সাধ্যের মধ্যে কিনতে পেরেছি, তো এই চিন্তা নিয়ে এসেছে যে মেবি এবারও রাইজ থেকে কিনতে পারবো। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে ঈদে সব বয়সীদের জন্য রাইজ নিয়ে এসেছে মানানসই পোশাক। মেয়েদের জন্য 1 পিস, 3 পিস, পাকিস্তানি কুর্তি, ডেনিম প্যান্ট সহ রয়েছে অলংকারের সংগ্রহ। আর ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, শার্ট, কাতুয়া। রয়েছে শিশুদের কালেকশনও। আমাদের জেন্টস কালেকশনের ভিতরে সবথেকে বেশি প্রিমিয়াম পাঞ্জাবি আর প্রিমিয়াম যে পাঞ্জাবিগুলো, পাঞ্জাবির চাহিদাটা একটু বেশি থাকে। নর্মালি অন্যান্য জিনিসের চাহিদা আছে। মেয়েদের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম জিনিসটা হচ্ছে লাক্স। সেখানে আমাদের আনস্টিচ আছে, স্টিচ আছে, ইভেন হচ্ছে আমাদের কিছু এথনিক কালেকশন আছে, যে এথনিকগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল যে 1 পিসগুলো ওগুলো। ক্রেতাদের আকর্ষণ করতে ব্র্যান্ডগুলো দিচ্ছে নানা অফার। বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য রাইজ রেখেছে 12% পর্যন্ত মূল্য ছাড়। বাংলালিংক ইউজার এক লিমিট আছে, যারা এই লিমিটটা ওভার করে তারা বাংলাদেশ অরেঞ্জ ক্লাবের মেম্বার হয়ে যায়, তখন তারা এই ডিসকাউন্টটা পায়। এবং বাংলালিংক অরেঞ্জ ক্লাবের মেম্বার যারা, তারা সবাই জানে যে রাইজে ডিসকাউন্ট আছে 12%। ঈদের আগের দিন পর্যন্ত দেশব্যাপী রাইজের 30টি শোরুমে এ সুবিধা পাবেন ক্রেতারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এএফসি এশিয়ান কাপের ম্যাচ সামনে রেখে ভারতে যাচ্ছে বাংলাদেশ দল। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন টোটালি ডিফারেন্ট। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার। এবং আমাদের চিন্তা ভাবনা হলো উইনিং মেন্টালিটি। তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি। তো আশা করি আপনাদের দোয়াটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলেন এফসি এশিয়ান কাপের ম্যাচ সামনে রেখে ভারতে যাচ্ছে বাংলাদেশ দল। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। চট্টগ্রামে তরুণ তরুণীদের দেশীয় পোশাকের পাশাপাশি পছন্দ পাকিস্তানি ও ভারতীয় পাঞ্জাবি, 3 পিস। নতুন ডিজাইনের পোশাক কিনতে দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। তাদের দাবি, গতবারের চেয়ে পোশাকের দাম বেড়েছে 20 থেকে 30% বেশি। 5 শতাধিক মার্কেটে প্রায় 1000 কোটি বিক্রির আশা ব্যবসায়ীদের। তেরিবিন, ইশকে মুর্শিদ, মিনসে মোহাব্বত সহ পাকিস্তানি জনপ্রিয় সব ড্রামার নামে বাহারি পোশাক নারীদের পছন্দের শীর্ষে। ডিজাইন ও পোশাকের দাপটে অনেকটাই পিছিয়ে ভারতীয় পোশাক। চাহিদা ভালো থাকায় নগরীর সব মার্কেটেই শোভা পাচ্ছে নারীদের পাকিস্তানি পোশাক। পাকিস্তানি ড্রামা যেগুলো সিরিয়াল আছে ওখানে দেখে দেখে ওখানের মধ্যে খুবই ডিজাইনগুলো খুবই সুন্দর থাকে এবং ডিজাইনের মধ্যেও খুবই ভালো আছে এবং সব প্রত্যেকটাই ড্রেস অনেক সুন্দর থাকে। এদের কাপড়গুলো মানে দেখলেই মনে হয় যে অনেক সুন্দর হবে, মানে পরলে অনেক ভালো লাগে। তবে বিপরীত চিত্র ছেলেদের পাঞ্জাবির বাজারে। আরাম আর বৈচিত্র্যময় হওয়ায় ভারতীয় পাঞ্জাবিতেই ঝুঁকছেন তারা। রাজস্থান হচ্ছে দিল্লি বা কলকাতা যেগুলো হচ্ছে পাঞ্জাবি সেগুলো হচ্ছে আরামদায়ী। এপ্রিল মাস বুঝতে পারতেছেন বেশ গরম হবে, এই জন্য আমরা কটনটাকে প্রেফার করতেছি আর কি।
বিক্রেতাদের দাবি, ভারতের রাজস্থান, দিল্লি ও কলকাতার পাঞ্জাবির চাহিদা বেশি, আর নকশা ও মানে অনন্য হওয়ায় ভারতের থেকে পাকিস্তানি পোশাকে আগ্রহ বেশি নারীদের। 2290 থেকে শুরু করে 7-8 পর্যন্ত আছে, কটনের মধ্যে 2290 থেকে 3000-এর মধ্যে আছে, আর পার্টিওয়ার যেগুলো আছে একটু গর্জিয়াস এগুলো আপনার 4 থেকে শুরু করে 10 পর্যন্ত আছে। পাকিস্তানি কাপড়গুলো একটু ডিফারেন্স, ডিজাইন ফ্যাশনেবল, ওগুলা একটু চলে বেশি, আর মেয়েদের একটু চাহিদা বেশি পাকিস্তানি কাপড়। নগরীতে রমজান জুড়ে শপিং মলগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রোজার অর্ধেকের বেশি পেরিয়ে গেলেও এখনও জমে ওঠেনি রাজধানীর ফুটপাতে ঈদের কেনাকাটা। তবে বিক্রেতাদের আশা আর কয়েকদিন পরেই জমে উঠবে ফুটপাতের ঈদের বাজার। এদিকে ক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার পণ্যের দাম বেশি। ঈদের কেনাকাটা করতে গাজীপুর থেকে ঢাকা শহরে এসেছেন স্কুল শিক্ষক সালেহ আহমেদ। রাজধানীর শপিং মলগুলোতে দাম বেশি হওয়ায় পোশাক কিনতে ফুটপাতের দোকানে তিনি। সাধ্যের মধ্যে পণ্য কিনতে ঘুরছেন এক দোকান থেকে আরেক দোকানে। অন্যান্য বছর আরও জাম থাকে, ফুটপাতে যে মাল কিনে বেশি করে, এবার একটু কম। এসব দোকানে ছোটদের বিভিন্ন পোশাক পাওয়া যায় 50 থেকে 500 টাকার মধ্যে। বড়দের শার্ট ও টি শার্ট 100 টাকা থেকে শুরু করে 500 টাকাতেও বিক্রি হয়। পোশাকের পাশাপাশি মানভেদে 300 থেকে 1200 টাকার মধ্যে জুতাও পাওয়া যাচ্ছে এসব দোকানে। আগের বার তো একটু দাম বেশি, এবার দাম বেশি, মানে যেটা কিনছে এটা পিছে 100 টাকা বেশি নিছে। এবার এত পরিমাণে দাম চায়, একটা জুতার দাম এতটাও না, ওনারা যতটা দাম চায় গতবার থেকে একটু বেশি আছে প্রাইসটা। আমরা মধ্যবিত্তদের বাজেট সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকা, তা আমরা তো অত টাকা দিয়ে মার্কেট করা সম্ভব না। এদিকে ব্যবসায়ীরা বলছেন, এখনও তেমন ক্রেতা নেই প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রি। অনেকেই পণ্য দেখছেন তবে কিনছেন না। রমজানের শেষের দিকে বেচা বিক্রি বাড়বে বলে প্রত্যাশা তাদের। প্রত্যেক বছর যেরকম মানে এই সময় আমরা দম ছাড়া টাইম পাই না, এখন ওই সারাদিনে 10 জোড়া বেশি নেই। মার্কেটে যে মালটা আপনার 1000 চলে, এখানে আমাদের মার্কেটে 500 বা 600 টাকা। মালের কোয়ালিটি এক স্থান ভিন্ন, বেচা কিনে খুব কম, গতবারের থেকে এবার খুবই খারাপ। আশা করতেছেন বাড়বে এরকম? ইনশাল্লাহ তো অবশ্যই বাড়তে পারে। জোড়া 500। স্বল্প আয়ের মানুষের কেনাকাটার জন্য স্বস্তির জায়গা রাজধানীর এই ফুটপাতগুলো। ঈদের কেনাকাটার জন্য চাঁদ রাত পর্যন্ত খোলা থাকবে দোকানগুলো। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুকনো মৌসুমে মৃতপ্রায় খাগড়াছড়ির বেশিরভাগ পাহাড়ের ঝিরি, ঝর্ণা ও ছড়া। নির্বিচারে গাছ কাটা, পাথর উত্তোলন এবং মাটির পানির ধারণ ক্ষমতা কমায় ঝিরিতে পানির প্রবাহ কমেছে। ফলে সুপেয় পানির তীব্র সংকটে স্থানীয়রা। সমস্যা সমাধানে পাহাড়ে বৃক্ষরোপণ এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বন বিভাগ। পার্বত্য জেলা খাগড়াছড়ির গ্রাম ও দুর্গম অঞ্চলে গ্রীষ্মের শুরুতে দেখা দেয় তীব্র পানির কষ্ট। বর্ষাকালে ঝিরি ও ঝর্ণা থেকে সুপেয় পানি মিললেও শুকনো মৌসুমে এসব ঝর্ণা পুরোপুরি শুকিয়ে যায়। ফলে তীব্র সুপেয় পানির সংকটে স্থানীয়রা। গাছপালা কেটে ফেলাতে পানি শুকিয়ে গেছে, আর তাছাড়া সেগুন বাগান থাকাতে পানি আর বেশি শুকিয়ে গেছে। অনেক দূর থেকে পাহাড় বেয়ে পানি আনতে হয়। আমাদের ছড়া, কুয়া, ঝিরি, ঝর্ণা সব পানি শুকিয়ে গেছে। এখন আমরা সব খুব কষ্ট আসছি। পরিবেশবিদরা বলছেন, ঝিরি ও ছড়া থেকে অবাধে পাথর উত্তোলন, নির্বিচারে গাছ ও পাহাড় কাটার কারণে শুকিয়ে যাচ্ছে এসব পানির উৎস। কয়েক বছরের মধ্যে বড় বড় ঝিরি, ঝর্ণাগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার শঙ্কা তাদের। ছড়াগুলো শুকিয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। এই কারণের মধ্যে হচ্ছে একটা কারণ নির্বিচারে বন উজাড় এবং হচ্ছে মনোকালচার। এইগুলোর কারণে বেসিক্যালি এই ছড়াগুলো শুকিয়ে যাচ্ছে। বন বিভাগ বলছে, পাহাড়ে জুম ও কৃষিকাজের প্রবণতা বেড়েছে। ফলে মাটির পানির ধারণ ক্ষমতা কমে ঝিরি, ঝর্ণাতে পানির প্রবাহ কমেছে। এগ্রিকালচার প্রোডাক্ট এগুলোর প্রতি মানুষের আকর্ষণটা বেড়ে যাওয়ার কারণে পুরো পাহাড়টাকে ন্যাড়া করে তারপর চাষাবাদ করে তারপর কিন্তু এগ্রিকালচারাল প্রোডাকশনটা করতে হয়, যার জন্য কিন্তু এলাকাটার যে পানি ধারণ ক্ষমতা মাটির সেটা কিন্তু একেবারে শুকিয়ে যায়। পাহাড়ে ঝিরি ও ছড়ায় প্রাণ ফেরাতে প্রাকৃতিক বন পুনরুজ্জীবিত করার দাবি পরিবেশবাদী ও স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাত 10:30টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায়
বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। একই সাথে ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোর প্রতি ক্ষোভ জানান শিক্ষার্থীরা। যতদিন না পর্যন্ত ফিলিস্তিন তার ন্যায্য অধিকার ফিরে পাবে ততদিন পর্যন্ত প্রতিবাদ চলবে বলেও জানান শিক্ষার্থীরা। ফিলিস্তিনের প্রতি যে অন্যায় হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করতে হচ্ছে, সেটি অতীত সত্তর বন্ধ করতে হবে। মুসলিম সম্প্রদায়ের বিভক্তির কারণে ইসরায়েলের মতো বিরোধী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতেছে। তাই আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, মুসলিম সম্প্রদায়কে একতাবদ্ধভাবে বিরোধী শক্তির বিপক্ষে লড়াই করতে হবে। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে জাতিসংঘের এক কর্মীও রয়েছে। গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল হামলা পুনরায় শুরুর কথা জানিয়েছে ইসরায়েল। আইডিএফ জানায়, উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলকে বিভক্তকারী নেতজারিম করিডোর দিয়ে সেনারা গাজায় প্রবেশ করেছে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলের বৃহত্তর এবং শক্তিশালী ফ্রন্ট লড়াই করতে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়া হামাসের জন্য একটি সুযোগ বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হামাস বলছে এ ধরনের প্রস্তাব জানুয়ারিতেই তারা মেনে নিয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতির শর্তাবলী থেকে বেরিয়ে এসেছে বলেও অভিযোগ গোষ্ঠীটির। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।